তাহলে গাইজ এরপরে আমরা আসছি গাইজ এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে থার্ড অ্যাক্ট চলছিল তার বাকি অংশটুকুতে। সো আই হোপ দ্যাট ইট উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর এভরিবডি। সো লেটস বিগিন। আমরা এই পর্যন্ত যেটুকু জানলাম যে মহারাজ আর্ল অফ কার কাছ থেকে, আর্ল অফ দেখে নিচ্ছি একবার, হ্যাঁ অ্যারেন্ডেলের কাছ থেকে জানতে পারলেন যে গেবস্টোনকে হত্যা করা হয়েছে এবং পুরো ঘটনাটা মহারাজ জানতে পারলেন যে গেবস্টোন ছিল তার প্রিয় বন্ধু এবং তাকে হত্যা করা হয়েছে। এটা জানতে পেরে মহারাজ প্রতিজ্ঞা করছেন যে এর প্রতিশোধ নেবেন। ইতিমধ্যে মহারাজকে উত্তেজিত করার জন্য এবং মহারাজকে আরও অনুপ্রেরিত করার জন্য, অর্থাৎ পুনরায় উঠে দাঁড়ানোর জন্য ইয়ঙ্গার স্পেন্সার রয়েছেন এবং মহারাজকে সাহায্য করার জন্য এল্ডার স্পেন্সার রয়েছেন, যিনি 400 জন সশস্ত্র সৈনিক দিয়ে মহারাজকে সাহায্য করছেন। তো এই ছিল প্রেক্ষাপট। এর পরের অংশে কী হচ্ছে আমরা একটু দেখছি, ঠিক আছে। দ্য ব্যারনস হস্টালিটি টু দ্য কিংস নিউ ফেভারিট। এবার মহারাজা যে পছন্দ করতে শুরু করেছেন গেবস্টোনের মৃত্যুর পর, পছন্দ করতে শুরু করেছেন মহারাজা এই এই নতুন ফেভারিটকে, ইয়ঙ্গার স্পেন্সারকে, এটা কিন্তু ব্যারনসরা বা জমিদাররা জানতে পেরেছেন এবং জমিদাররা এটাকে একেবারে সহজভাবে স্বাভাবিকভাবে নিতে পারছেন না এবং জমিদাররা এই ইয়ঙ্গার স্পেন্সারকে ঠিক গেবস্টোনের মতোই দেখতে শুরু করেছেন। যেভাবে জমিদাররা গেবস্টোনকে ঘৃণা করতেন, একই রকমভাবে এই ইয়ঙ্গার স্পেন্সারকে জমিদাররা ঘৃণা করতে শুরু করেছেন। এতক্ষণ না হয়ে আমি বুঝতে পারছিলাম যে দেখো গাইজ, এতক্ষণ না হয়ে একটা বোধগম্য ছিল ব্যাপারটা যে গেবস্টোন নাকি খুব অপব্যয়ী ছিল, গেবস্টোন ফ্রান্সের লোক ছিল এবং গেবস্টোন ইংল্যান্ডে ছিল না, গেবস্টোনের সাথে একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ ছিল, তাই গেবস্টোনকে অপছন্দ করছিল। এইবারে মহারাজের আরেকটা নতুন বন্ধু হয়েছে, তো তাকেও জমিদাররা অপছন্দ করতে শুরু করেছেন, আবার সেই একই অভিযোগগুলো লাগানো হচ্ছে। এক্ষেত্রে যেন জমিদাররা যেন একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে মহারাজের কাউকে ফেভারেট রাখতে দেওয়া যাবে না। তো যাই হোক, হোয়াট এভার দ্য ম্যাটার ইজ, মহারাজা কিন্তু অর্থাৎ এডওয়ার্ড দ্য সেকেন্ড এইবারে কিন্তু জমিদারের কাছে আর নতমস্তক হচ্ছেন না। এবার দেখো ঘটনাটা কী ঘটলো, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টু নো, রাইট। মেসেঞ্জার কামস ফ্রম দ্য ব্যারন্স। ইতিমধ্যে একজন ম্যাসেঞ্জার্স এলেন, ম্যাসেঞ্জার মানে দূত, কার কাছ, বেরনদের কাছ থেকে, ব্যারন মানে জমিদারদের কাছ থেকে এলেন। দ্য ব্যারন্স হ্যাভ প্রপোজ দ্যাট if the king wants to avoid civil war and bloodshed which would result therefrom, he should dismiss the court his new favorite the younger Spencer. এখানে ব্যারনসরা কী বলেছেন, একজনকে দূতকে পাঠিয়েছেন এবং সেটা বলছেন যে যদি মহারাজ চাইছেন যে সিভিল ওয়ার শুরু না হোক, মানে মহারাজা ভার্সেস ব্যারনস জমিদার, এই লড়াইটা যদি না চাইছেন মহারাজা, তাহলে কি করতে হবে, তাহলে সবদিকে প্রথমে গেবস্টোনকে যেরকমভাবে সরানো হয়েছে, এই নতুন ফেভারেট, মহারাজার নতুন ফেভারেট হলেন ইয়ঙ্গার স্পেন্সার, এই ইয়ঙ্গার স্পেন্সারকেও সরাতে হবে। যদি মহারাজা ইয়ঙ্গার স্পেন্সারকে এখনই না ব্যানিশ করেন, এখনই না দূরে সরান, তাহলে কিন্তু ব্লাড সেড হবে, অর্থাৎ পুনরায় আক্রমণ শুরু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মহারাজা এই সমস্ত প্রস্তাবের সামনে নতমস্তক হবেন না কোনোভাবেই। এরপর দেখো, দ্য ব্যারন্স ওয়ান্ট দ্যাট দ্য কিং শুড নট হারবার সাচ ফেভারেট অ্যাজ দ্য ইয়ঙ্গার স্পেন্সার বাট শুড pay due regard to the barons who are entitled to the king's regard by the virtue of their birth, their status and their standing in their kingdom. এবং তার সাথে সাথে এই জমিদাররা আরও বলেছেন কি, যে ইয়ঙ্গার স্পেন্সারকে তো রাজসভা থেকে বের করতেই হবে, বরখাস্ত করতেই হবে, সেটা তো আছেই, তার সাথে সাথে কি জমিদারদেরও পুনরায় সম্মান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, বুঝতে পারলে। এবং জমিদারদের পুনরায় ডেকে নিয়ে সম্মান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্য কিং প্রম্পটলি অ্যান্ড স্কর্নফুলি রিজেক্টস দ্য প্রপোজাল। যদি এগুলো করা হয় তবেই শুধুমাত্র যুদ্ধটাকে অ্যাভয়েড করা যাবে বা যুদ্ধটাকে বাদ দেওয়া যাবে, নইলে কিন্তু যুদ্ধ। মহারাজা কিন্তু এই প্রস্তাবকে একেবারেই মানলেন না, স্কর্নফুলি, ঘৃণার সাথে এই প্রস্তাবকে তিনি দূরে সরিয়ে দিলেন এবং ইন দ্য প্রেজেন্স অফ দ্য মেসেঞ্জার, ওই দূতকে দেখিয়ে হি হগস, জড়িয়ে ধরলেন ইয়ঙ্গার স্পেন্সারকে এবং একটা মেসেজ দিলেন, একটা বার্তা দিলেন, দেখো তোমরা ইয়ঙ্গার স্পেন্সারকে দূরে সরাতে চাইছো, এই ইয়ঙ্গার স্পেন্সারকে আমি দূরে সরাবো না, তার কারণ সে আমার হৃদয়ের এতটাই সামনে। এইভাবে যেন ইয়ঙ্গার স্পেন্সারকে নিজের বুকে জড়িয়ে মহারাজ যেন একটা বার্তা দিলেন। কাকে বার্তা দিলেন? ওই বিদ্রোহী জমিদারদের, যে আমি তোমাদের সামনে নতমস্তক নই, ঠিক আছে। এরপর কী হলো, he then orders the messenger to get her from his presence immediately and to tell the lord that he would soon chastise them from having murdered Gaveston. এবং মহারাজা তার সাথে সাথে এই গেবস্টোনকে, এই মহারাজা তার সাথে সাথে ম্যাসেঞ্জারকে বা দূতকে এটাও বললেন যে সেই জমিদারদের বলে দিও, বিদ্রোহী জমিদারদের জানিয়ে দিও
যে আমি আসছি এবং তোমাদের সকলকে শাস্তি দেব, তার কারণ তোমরা গেবস্টোনকে হত্যা করেছো। এইভাবে আরও একটা অংশ শেষ হলো গাইজ। ঠিক আছে, এর পরের অংশে দেখো এ ব্যাটল বিটুইন কিংস ফোর্স অ্যান্ড দ্য ব্যারন্স ফোর্স। তাহলে অ্যাক্ট 3 সিন 3 শুরু হচ্ছে গাইজ। ঠিক আছে, অ্যাক্ট 3 সিন 3, এ ব্যাটল টেক্স প্লেস বিটুইন দ্য কিংস ফোর্সেস অ্যান্ড দ্য ফোর্সেস অফ দ্য ব্যারন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার লড়াই শুরু হয়ে গেছে। মহারাজের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সাথে লড়াই শুরু হয়েছে জমিদারদের সেনাবাহিনী, এবং একটা লড়াই চলছে। ডিউরিং এ পজ ইন দ্য ব্যাটেল, এবার যখন লড়াই চলছিল মাঝখানে একটা একটা সময় এলো যেখানে এদিকেও সৈন্যরা দাঁড়িয়ে আছে, মহারাজের সৈন্যরা, এদিকে দাঁড়িয়ে আছে সব ব্যারেন্সদের সৈন্যরা। একটা স্থির শেষ কথাবার্তা, বুঝতে পারলি? এখানে কি হলো দেখো, দ্য ব্যারন্স অ্যাপ্রোচেস দ্য কিং টু ফাইন্ড আউট ইফ হি ইজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য টার্মস ফর দ্য পিস, রাইট? ব্যারন্সরা আরেকবার এলেন মহারাজের কাছে এইটা জানবার জন্য যে মহারাজের যদি শেষবারের মতো রাজি হয়ে যায় তাহলে এত রক্তক্ষয় হয় না। They tell the king that his flatterers such as young Spencers are traitor and should be spurned by him. এবং ব্যারন্সরা এখানে যুদ্ধের আগে মহারাজাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলেন যে মহারাজা আপনি আমাদের শর্ত মেনে নিন। এবং এই যে ইয়ঙ্গার স্পেন্সারের মতো যে ফেভারিটগুলো বা গেবস্টোনের মতো ফেভারিটগুলো, এইগুলো থেকে আপনার দূরে থাকা উচিত। তার কারণ এরা হচ্ছে ট্রেইটার, বিশ্বাসঘাতক, সুবিধাবাদী মানুষ। এরা আপনার ক্ষতি করবার চেষ্টা করছে। দ্য কিং সেজ দ্যাট হি শুড সুন হ্যাভ দ্য ব্যারন্স বিহেডেড বাই দেয়ার আর্মড রিভোল্ট এগেনস্ট হিম। কিন্তু মহারাজা কি উত্তর দিলেন? বললেন আমি শীঘ্রই তোমাদের শিরোচ্ছেদ করব, বুঝতে পারলে, এবং তোমাদের যথারীতি উত্তর দেব। ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইউ বিফিটিং রিপ্লাই। The younger Mortimer asked if the king would let his country be bathed in the blood and subjects rather than banish his favorite younger Spencer. এবং কি তখন জমিদাররা বললেন, তাহলে মহারাজা আপনি আপনার প্রিয় মানুষকে রাখার জন্য আপনি সারা দেশকে, সারা জাতিকে এভাবে রক্তক্ষয়ী যুদ্ধে ঠেলে দিচ্ছেন। এইভাবে ব্যারন্সরা, জমিদাররা মহারাজকে কনভিন্স করার চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন। The king replies that he would destroy the rebellious baron and the question of banishing his supporters and favorite does not arrive. মহারাজ বললেন এই যুদ্ধের পর না কোনো জমিদার থাকবে, না কোনো বিদ্রোহী জমিদার থাকবে যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবে। তাহলে আমার প্রিয় মানুষদের দূরে সরানোর তো প্রশ্নই নেই। এই যুদ্ধটা হোক, যুদ্ধ হওয়ার পরেই তোমরা বুঝে যাবে যে মহারাজের শক্তি কতটা, এবং তোমাদের আমি যথার্থভাবে পানিশ করব, এটা বললেন মহারাজা। দ্য ব্যাটেল ইজ দেন রিজিউম। অ্যান্ড এরপরে কী হলো? ব্যাটেল অর্থাৎ লড়াই শুরু হয়ে গেল, মহারাজা সাথে জমিদারদের লড়াই শুরু হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো ওয়ারউইক অ্যান্ড ল্যাঙ্কেস্টার, আর্ল অফ ল্যাঙ্কেস্টার অ্যান্ড আর্ল অফ ওয়ারউইক টু বি এক্সিকিউটেড, ইয়ঙ্গার মর্টিমার আ প্রিজনার। যুদ্ধ হলো এবং ভয়ঙ্কর যুদ্ধ হলো মহারাজার সাথে। মহারাজার যে 400 আর্মড সোলজার্স রয়েছে, নিজের সোলজার রয়েছে, এবং এল্ডার স্পেন্সার যে 400 জন সশস্ত্র বীর সৈনিক দিয়েছিলেন, সেগুলো তো মহারাজের দলে, এবং এনারা সবাই লড়াই করছেন ব্যারন্সদের বিরুদ্ধে এবং ব্যারন্সদের সৈনিকদের বিরুদ্ধে। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হলো এবং সেই রক্তক্ষয়ী যুদ্ধে মহারাজা জিতে গেলেন, এডওয়ার্ড দ্য সেকেন্ড জিতে যাচ্ছেন। তাহলে একটা লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড তাহলে দেখো জিতে গেল। যেটা এডওয়ার্ড দেখো, তাহলে কি যখন ফার্স্ট ব্যাটেলটা হয়েছিল মহারাজাকে কিন্তু পালাতে হয়েছিল, মনে আছে? গেবস্টোন জলপথে পালিয়ে গেলেন এবং মহারাজা স্থলপথে পালিয়ে গেলেন। কিন্তু এইবারে এল্ডার স্পেন্সারের 400 জন সশস্ত্র সৈনিকের সাহায্য নিয়ে যখন মহারাজা লড়াই শুরু করেন, এবারে কিন্তু মহারাজা জিতে গেলেন। মহারাজা জিতে যাওয়ার পর কী হলো দেখো, অর্থাৎ ব্যারন্সরা হেরে গেছেন, অনেক ব্যারন্সকে ধরা হয়ে গেছে, সমস্ত ব্যারন্সদের ধরা হয়ে গেছে, ব্যারন্সদের যারা সমর্থক ছিল তাদের হত্যা করা হয়েছে। এবার ব্যারন্সদের সাথে অর্থাৎ জমিদারদের সাথে কী হবে সেটা লক্ষণীয়। দ্য ব্যাটেল এন্ডস ইন ভিক্টরি অফ দ্য কিং, মহারাজা জিতে যাচ্ছেন। দ্য রেবেলিয়াস ব্যারন্স আর ক্যাপচার্ড বাই দ্য কিং সাপোর্টার, মহারাজের যারা সমর্থক ছিলেন তারা এই বিদ্রোহী জমিদারদের ধরে ফেললেন। অ্যামং দ্য প্রিজনার্স ইজ দ্য আর্ল অফ কেন্ট, এমনকি মহারাজের ভাই, মনে রাখবে, আর্ল অফ কেন্ট যিনি ন্যায়দীপ্ত ছিলেন, তিনিও কিন্তু এই যুদ্ধে ব্যারন্সদের সহযোগিতা করেছেন এবং ব্যারন্সদের হয়ে লড়েছেন, অর্থাৎ নিজের দাদার বিরুদ্ধে আর্ল অফ কেন্ট লড়াই করেছিলেন, বুঝতে পারলে? দ্য কিং নাও টেলস দ্য প্রিজনার দ্যাট দ্য টাইম হ্যাজ কাম টু পানিশ দিস পিপল, এবং মহারাজ এবার বলছেন যে যথার্থ সময় চলে এসছে যেখানে এই সমস্ত ব্যারন্সদের যারা আমার বিরোধিতা করেছিল, আমি তাদের সকলকে পানিশ করব। অবশ্য আর্ল অফ কেন্ট যেহেতু আমার ভাই, তার ব্যাপারটা আলাদা, কিন্তু অন্যান্য জমিদারদের আমি যথার্থভাবে পানিশ করব।
এবার দেখো, দ্য আর্ল অফ কেন্ট টেলস দ্য কিং দ্যাট দ্য ব্যারন্স হ্যাড মার্ডার্ড গেভস্টোন ইন দ্য কিংস ওন ইন্টারেস্ট অ্যান্ড ইন অর্ডার টু রিমুভ দ্য ফ্যাটার ফ্রম দ্য কিংস কোম্পানি। এখানে আর্ল অফ কেন্ট যেন ব্যারন্সদের একটু রক্ষা করার চেষ্টা করছেন। আর্ল অফ কেন্ট বলছেন, দেখুন মহারাজ, আমরা যে গেভস্টোনকে হত্যা করেছি এটা শুধুমাত্র আপনার কল্যাণের জন্য, অর্থাৎ আপনার উন্নতির কথা ভেবে আমরা গেভস্টোনকে হত্যা করেছি, আর কিছু ব্যাপার নয়। এটা আমরা নিজেদের উন্নতির কথা ভেবে নয়, রাজ্য, রাষ্ট্র এবং মহারাজার উন্নতির কথা ভেবে আমরা এই গেভস্টোনকে হত্যা করেছি। এই সমস্ত কথা হচ্ছে দ্য কিং অ্যান্ড তাহলে কী হচ্ছে, তিনি যেন এখানে আর্ল অফ কেন্ট অর্থাৎ মহারাজার ভাই, যিনি মহারাজার বিরুদ্ধেই লড়াই করেছিলেন এই যুদ্ধে, মহারাজ যেহেতু বললেন যে আর্ল অফ কেন্ট ইজ মাই ব্রাদার, সো আই উইল নট পানিশ হিম ইন দ্যাট ওয়ে দ্যাট আই উইল পানিশ দ্য আদার আর্লস। অন্যান্য জমিদারদের যেভাবে আমি শাস্তি দেবো, আর্ল অফ কেন্টকে আমি সেইভাবে শাস্তি দেবো না। তখন আর্ল অফ কেন্ট অর্থাৎ মহারাজের ভাই যেন একটা জাস্টিফাই করার চেষ্টা করলেন, মহারাজাকে বোঝানোর চেষ্টা করলেন, দেখুন মহারাজ, যে আমরা যে লড়াইটা করেছিলাম, গেভস্টোনকে যে হত্যাটা করেছিলাম আমরা, এটা আপনার উন্নতির জন্য। দ্য কিং thereupon asked the Earl of Kent to leave his presence and then turning to the barons. কিন্তু মহারাজা আর্ল অফ কেন্টের কথা আর শুনতে চাইলেন না। আর্ল অফ কেন্টকে সেখানে তৎক্ষণাৎ বললেন, আমার চোখের সামনে থেকে চলে যাও। রিমাইন্ডস দ্যাট দে হ্যাড পেড নো হিড টু দ্য রিকোয়েস্ট দ্যাট হি শুড বি অ্যালাউড টু হ্যাভ ওয়ান লাস্ট মিটিং উইথ দ্য গেভস্টোন। এবং তিনি বললেন যে আমার শেষ অনুরোধকেও তোমরা মানোনি, আমি শুধুমাত্র বলেছিলাম যে শেষ সাক্ষাৎ করতে চাই আমি আমার বন্ধু গেভস্টোনের সাথে, সেটাকে পর্যন্ত তোমরা মানোনি। দ্য ব্যারন শো নো সাইন অফ এনি ফেয়ার অর রিমোর্স। কিন্তু এই যে বিদ্রোহী জমিদাররা, তারা সবাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে মহারাজার সামনে, এবং মহারাজার প্রতি কোনো ভয় নেই, মহারাজাকে এরা ভয় পাচ্ছে না। অন দ্য কন্ট্রারি দে অল স্পিক টু হিম ডিফাইন্টলি। এবং মহারাজার সামনে সবাই নতমস্তক করে নয়, সবাই মাথা উঁচু করে নিজের কোনো ভয় না পেয়ে মহারাজের সামনে চোখে চোখ রেখে কথা বলছেন ব্যারনসরা অর্থাৎ জমিদাররা। দ্য আর্ল অফ ওয়ারউইক সেজ দ্য কিং ক্যান পুট অ্যান এন্ড অনলি দেয়ার আর্লি লাইফ। এখানে আর্ল অফ ওয়ারউইক বলছেন, মহারাজা চাইলে এখনই আমাদের হত্যা করুন, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের পার্থিব জীবনটাই নষ্ট হবে, আমাদের বিদ্রোহী স্পৃহাকে আপনি আটকাতে পারবেন না, এইভাবে তিনি বলছেন। বুঝতে পারলে? এরপর দেখো, আর্ল অফ ল্যাঙ্কাস্টার সেজ দ্যাট ইট উড বি বেটার ফর দেম টু ডাই দেন টু সার্ভ সাচ কিং। আর্ল অফ ল্যাঙ্কাস্টার আরও এক পা এগিয়ে গেলেন, এবং আর্ল অফ ল্যাঙ্কাস্টার আরও এক পা এগিয়ে বললেন, আপনার মতো মহারাজার সেবা করাচ্ছে, আপনার মতো মহারাজার নির্দেশ মানাচ্ছে মৃত্যু অনেক শ্রেয়। এই কথা বলছেন আর্ল অফ ল্যাঙ্কাস্টার। বুঝতে পারলে? আর্ল অফ ল্যাঙ্কাস্টার বলছেন দেন দ্য কিং দেয়ার আপন অর্ডার্স বোথ দ্য আর্ল অফ ওয়ারউইক অ্যান্ড ল্যাঙ্কাস্টার টু বি টেকেন অ্যান্ড এক্সিকিউটেড ইমিডিয়েটলি। মহারাজা এরপর সঙ্গে সঙ্গে বললেন যে আর্ল অফ ওয়ারউইক এবং আর্ল অফ ল্যাঙ্কাস্টারকে এখনই যেন হত্যা করা হয়। দ্য নেক্সট অর্ডার্স টু ইয়ঙ্গার মর্টিমার টু বি টেকেন টু দ্য টাওয়ার অফ লন্ডন অ্যান্ড কেপ্ট দেয়ার অ্যাজ আ প্রিজনার। এবং ইয়ঙ্গার মর্টিমারকে কী করা হবে? মহারাজ ভাবলেন ইয়ঙ্গার মর্টিমারকে জেলে পুরে দেবো, জেলে পুরে শাস্তি দেবো। ঠিক আছে, তো ইয়ঙ্গার মর্টিমারকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো না, বরং কী হলো? ইয়ঙ্গার মর্টিমারকে জেলে পুরে দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা খুব বড় ভুল হয়ে যাবে মহারাজের পক্ষে। মহারাজা যদি চাইছেন যে সমস্ত বিপজ্জনক জমিদারদের কাছ থেকে মুক্তি, তাহলে সমস্ত বিপজ্জনক জমিদারকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। কিন্তু দেখো, এখানে একটা ভুল হয়ে গেল যেন মহারাজা কী করলেন? ইয়ঙ্গার মর্টিমারকে জেলে পুরে দিলেন, অর্থাৎ সাপটাকে মারলেন না, সাপটার কোমর ভেঙে রেখে দিলেন, কিন্তু সেই সাপটাই ছবল মারবে। দেখো, দ্য কিং নেক্সট অর্ডার্স ইয়ং মর্টিমার টু বি টেকেন টু দ্য টাওয়ার অফ লন্ডন। লন্ডনের টাওয়ারের অর্থাৎ লন্ডনের জেলে যেন নিয়ে যাওয়া হয়, অ্যান্ড কেপ দেয়ার অ্যাজ এ প্রিজনার। এবং তাকে যেন সেখানে প্রিজনার হিসাবে, বন্দি হিসাবে রাখা হয়। যে ইয়ঙ্গার মর্টিমার সেজ দ্যাট দ্য স্টোন ওয়ালস ক্যান নট ইমপ্রিজন হিজ স্পিরিট। ইয়ঙ্গার মর্টিমার কি বলছেন? যে আপনি কি ভাবছেন এই পাথরের দেওয়াল আমাকে আটকাতে পারবে, নাকি আমার স্পৃহাকে আটকাতে পারবে? অর্থাৎ আমার ভেতরের যে আগুন, আমার ভেতরে যে অগ্নি রয়েছে, অর্থাৎ বিদ্রোহী অগ্নি, সেটাকে আটকাতে পারবে না আপনার এই লন্ডনের জেলের দেওয়ালগুলো। অ্যান্ড হি স্টিল হোপস টু ওভারকাম অল দ্য অবস্টেকলস ইন দ্য রাইজিং পাওয়ার টু এমিনেন্স ইন দ্য কান্ট্রি। এবং তিনি আরও বললেন যে আমি দেশের স্বার্থে আবার বেরিয়ে আসবো। দ্য আর্ল অফ ওয়ারউইক অ্যান্ড ল্যাঙ্কাস্টার অ্যান্ড দেন টেকেন আওয়ে ফর দ্য এক্সিকিউশন। ইতিমধ্যে আর্ল অফ ওয়ারউইক অ্যান্ড আর্ল অফ ল্যাঙ্কাস্টারকে এক্সিকিউশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাদের হত্যা করা হচ্ছে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওই ইয়ং মর্টিমার ইজ টেকেন অ্যাওয়ে টু দ্য টাওয়ার অফ লন্ডন। এবং ইয়ঙ্গার মর্টিমারকে কোথায় নিয়ে যাওয়া হলো? লন্ডনের জেলে নিয়ে যাওয়া হলো। তাহলে এইভাবে যুদ্ধ এবং যুদ্ধের শেষে বিচার হলো। বুঝতে পারলে? তাহলে এই অংশটাতে আমরা বুঝতে পারলাম যে যুদ্ধ এবং যুদ্ধের শেষে
কি পরিণতি হলো এই ব্যারনসে। তাহলে আশা করি গাইজ এই অংশটুকু বুঝতে পেরেছি সবাই। এর পরের অংশে আমি আসছি গাইজ, ঠিক আছে, এর পরের পার্টে। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।